হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস ফোরাম। সুপ্রিম কোর্টের রিসেন্ট ভার্ডিক্ট আসছে আদানি হিন্ডেনবার্গ কেসে। তো আমরা এই ভিডিওটাতে পুরো ডিটেলসে বুঝবো যে আদানি হিন্ডেনবার্গ কেসে কি ভার্ডিক্ট এলো, কেনই বা সুপ্রিম কোর্ট এতে ইন্টারফেয়ার করতে হলো, এবং রিসেন্টলি আদানি যে শেয়ার মার্কেটে আদানির যে শেয়ারগুলো রয়েছে তাতে কি ধরনের চেঞ্জেস এসে সেটাও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে ডিটেলসে দেখতে পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো মাস্ট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো বেসিক্যালি রিপোর্ট কি আসছে, যেটা সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এলো সেটা এখানে যেটা বলা হচ্ছে যে চিফ জাস্টিস অর্থাৎ সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিস রয়েছেন তিনি বলেছেন যে শুধুমাত্র নিউজ পেপারের উপর বিশ্বাস রেখে আমরা শেয়ার মার্কেটে ওঠানামা বা এই ধরনের কেস বা জাজমেন্টগুলোকে ভার্ডিক্ট দিতে পারি না। আমাদেরকে নিউজ পেপারের উপর ভরসা করতে হবে, বাট তার মানে এটা নয় যে কোনো রিপোর্টকে আমরা ভরসা করতে পারি। তার মানে এখান থেকে একদম ক্লিয়ার কাট যেটা বোঝা যাচ্ছে যে এই হিন্ডেনবার্গ রিপোর্ট যেটা এসছে সেই রিপোর্টের উপরে কমপ্লিট ভার্ডিক্ট কিন্তু আদানি কিন্তু জিতলো, এবং সেখানে আদানিকে কিন্তু সুপিরিয়রিটি পজিশনে রাখা হলো। অর্থাৎ হিন্ডেনবার্গ যে রিপোর্টটা সাবমিট করেছে বা যে রিপোর্টটাতে আদানির ইস্যুগুলোকে তুলে ধরা হয়েছিল সেটাতে কিন্তু কমপ্লিট ক্লিন চিট পেলো কিন্তু আদানি গ্রুপ। নাও কি হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আদানি গ্রুপ রিসেন্টলি কয়েকটা দিন যদি তুমি শেয়ার মার্কেটে একটু খেয়াল রেখেছো তাহলে তুমি দেখবে যে কন্টিনিউয়াসলি কিন্তু ওঠানামা করছিল, প্রায় 10%-এর বেশি কিন্তু যে শেয়ার মার্কেটের যে আপসটা সেটা কিন্তু দেখতে পাওয়া গেছে। অর্থাৎ টোটাল যা মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল সেটা প্রায় 15 লাখ কোটি টাকা কিন্তু মার্কটা কিন্তু ক্রস করলো এই রিপোর্ট আসার পরে। জেনে রাখো সুপ্রিম কোর্ট এটার জন্য কিন্তু অলরেডি আদানি হিন্ডেনবার্গ কেসে কিন্তু অলরেডি কিন্তু এর শুনানি চলছিল, যেখানে যে পিটিশনার যারা ছিল তারা কিন্তু যেটা দাবি করছিল যে এই হিন্ডেনবার্গ কেসে কিন্তু সিবিআই ইন্টারফেয়ার করার দরকার আছে। কিন্তু সুপ্রিম কোর্ট সেবির ওপরেই ভরসা রেখেছে, এবং সেবি যে কমপ্লিট যে রিপোর্ট প্রোভাইড করেছে সেখানে 24টা টোটাল কেস ছিল আদানির এগেনস্টে, যার মধ্যে 22টা কেসে কিন্তু সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে যে এর আর কোনো নতুন করে কিছু দরকার নেই, নতুন করে সিবিআই ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই। 22টা কেসে কমপ্লিটলি ক্লিন চিট পাচ্ছে আদানি গ্রুপ। দুটো কেস থেকে যাচ্ছে, সেই দুটো কেসে কিন্তু জেনে রাখো 3 মাস সময় দেওয়া হয়েছে সেবিকে, তার মধ্যে এই দুটো কেসকে সলভ করার কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, এবং জেনে রাখো অ্যাপেক্স কোর্ট যেটা বলেছে যে আমাদের যা কিছু হিন্ডেনবার্গ রিপোর্ট বা যা কিছু ফরেন রিপোর্ট যেগুলো আছে সেগুলোর উপর কমপ্লিটলি রিলাই করার প্রয়োজন নেই, সেগুলোকে ইনভেস্টিগেট করার দরকার আছে। অ্যান্ড অলসো সেবিকে এটা নির্দেশ দেওয়া হয়েছে যে 2 মাসের মধ্যে বাকি যে দুটো কেস আছে সেই দুটো কেসকে যাতে সেবি ইমিডিয়েটলি এটাকে সলভ করে, এবং ইমিডিয়েটলি যাতে রিপোর্ট কিন্তু যাতে সুপ্রিম কোর্টে কিন্তু সাবমিট করে। তার মানে 24টা কেসের 22টা কেসে কিন্তু অলরেডি কিন্তু আদানি গ্রুপ কিন্তু কোর্টে কিন্তু জিতে গেল। এরপরে সঙ্গে সঙ্গে রিপোর্ট আসার পরে এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসার পরে গৌতম আদানির টুইট তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তিনি বলেছেন যে ট্রুথ হ্যাজ প্রিভেইলড, সত্যমেব জয়তে, আই ওয়াজ গ্রেটফুল টু দোজ হু স্টুড বাই আস। অর্থাৎ গৌতম আদানি এটা মেনশন করেছে যে যারা এই এই আপস অ্যান্ড ডাউনসে আদানি গ্রুপের সঙ্গে ছিল তাদের প্রতি তিনি গ্রেটফুল রয়েছেন, এবং তিনি এটা বিশ্বাস করেন যে যা কিছু হচ্ছে, যা কিছু আদানি গ্রুপ যা কিছু করেছে খুবই ইনোসেন্সের সঙ্গে করা হয়েছে। অর্থাৎ সেখানে কোনো ডিসপিউট বা কোনো ধরনের প্রবলেম যেটা হিন্ডেনবার্গ ইস্যু স্টার্ট করেছিল, হিন্ডেনবার্গ যেটা বলছিল যে এই ধরনের অনেক ইস্যু চলছে, বাট সেটা কিন্তু কোনোভাবে কিন্তু হচ্ছে ভুল প্রুভ করতে পারেনি। যাই হোক, যবে থেকে হিন্ডেনবার্গ রিপোর্ট এসছে আমরা যদি দেখি জানুয়ারি 24 জানুয়ারি বেসিক্যালি কিন্তু হচ্ছে লাস্ট ইয়ার মানে 2023-এর জানুয়ারি মাসে কিন্তু হিন্ডেনবার্গের রিপোর্ট আসে। যবে থেকে হিন্ডেনবার্গের রিপোর্ট আসে তারপর থেকে আদানি গ্রুপের ওপরে কিন্তু অনেক বড় একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়। আদানি স্টক কন্টিনিউয়াসলি কিন্তু ডাউনশিপ নিয়ে নেয়। আমি তোমাকে একটু দেখাবো তোমাদেরকে। টোটাল আদানি গ্রুপের আন্ডারে না 10টা আদানি স্টকস আছে, প্রত্যেকটা স্টক কিন্তু 50% হচ্ছে ফল হয়ে যায়, 50% কিন্তু পড়ে যায়। এখানে 10টা আদানি স্টকসকে আমি তোমাদেরকে দেখাচ্ছি: এসিসি সিমেন্ট, আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন, আদানি পোর্টস, আদানি পাওয়ার। তো আমি তোমাদেরকে একবার না স্টকের টোটাল ডিটেলসটাকেও একবার দেখাবো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আদানি এন্টারপ্রাইজ লাস্ট 1 ইয়ারের সিচুয়েশন তুমি দেখো, 3,000 টাকার শেয়ার প্রায় 4,000 টাকা শেয়ার, 3800 টাকার শেয়ার 1,000 টাকার পর্যন্ত কিন্তু ডাউন হয়ে গেছিল। তোমরা দেখতে পাচ্ছ লো 1,000 টাকা। বর্তমানে আফটার সুপ্রিম কোর্ট রিপোর্ট এটা আসার পরে অনেকটাই কিন্তু গ্রো করেছে। প্রায় তুমি দেখো আজকেই দেখো 2.41% কিন্তু গ্রো করেছে। আমি যদি আদানি পাওয়ারকে দেখাই, আদানি পাওয়ারটাকেও তোমাদেরকে দেখাই, আদানি পাওয়ার লাস্ট 1 ইয়ারের সিচুয়েশন তুমি যদি দেখো, লাস্ট 1 ইয়ারে কিন্তু আদানি পাওয়ার অনেকটা গ্রো করেছিল, এবং লাস্ট 1 মান্থের সিচুয়েশন তুমি যদি দেখো সেখানে তুমি দেখতে পাবে যে 500 টাকা থেকে পাওয়ার, সেটা আদানি পাওয়ারের যে স্টক 500 টাকা থেকে কমে গিয়ে হয়ে গেছিলো কিন্তু 518 টাকা, এবং 1 ইয়ারে তুমি যদি দেখো এই আদানি পাওয়ার কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ডাউনশিপেই কিন্তু রয়েছে।
তারপরে যদি দেখি আদানি উইলমারের কেস, আদানি উইলমার এটা তো তুমি দেখো সারাদিনে আজকে প্রায় 4% জাম্প করেছে আফটার সুপ্রিম কোর্ট রিপোর্ট আসার পরে, এবং এক বছরে তুমি যদি দেখো কমপ্লিট ডাউনশিপে রয়েছে, 600 টাকার শেয়ার 300-350 টাকায় নেমে এসে। তার মানে বুঝতেই পারছো যে কি ধরনের একটা পরিবর্তন বা প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু আদানি গ্রুপ কিন্তু ক্রস করেছে। যাই হোক, সুপ্রিম কোর্টের রিপোর্ট এলো, যেটা যারা পিআইএল ফাইল করেছিল তাদের এগেনস্টে হিন্ডেনবার্গের রিপোর্টটাকে সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে সুপ্রিম কোর্টের 6 মেম্বার প্যানেল ক্রিয়েট করা হয়েছিল। এম সাপরে, জাস্টিস এম সাপরের নেতৃত্বে কিন্তু 6জন এক্স জাজকে কিন্তু ইনক্লুড করা হয়েছিল সুপ্রিম কোর্টের। তো তারা যে প্যানেল, তারা যেটা বলেছে যে আমাদের এন্ড থেকে কোনো দেখতে পাচ্ছি না যে কোনো রেগুলেটরি ফেলিয়ার হয়েছে, অর্থাৎ সেবির দিক থেকে কোনো কিছু প্রবলেম হয়েছে বা গভর্নমেন্টের কোনো কিছু প্রবলেম হয়েছে। তো বাট এখানে কিন্তু ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। অলরেডি আগস্ট থেকে ইনভেস্টিগেশন স্টার্ট হচ্ছিল, সেবি এটার ইনভেস্টিগেশন রিপোর্ট আজকে সাবমিট করেছে, এবং সেখানে দেখা গেছে যে 24টা কেসের মধ্যে 22টা কেসে কিন্তু অলরেডি কিন্তু আদানি গ্রুপের কোনো ফেলিওর বা কোনো প্রবলেম কিন্তু পাওয়া যায়নি। এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যিনি রয়েছেন তিনি কিন্তু অলরেডি বলেছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এই ধরনের যে হিন্ডেনবার্গ রিপোর্ট বলো বা যে কোনো ধরনের ফরেন রিপোর্টকে ভালো করে ইনভেস্টিগেট করা উচিত, দেখা উচিত, কারণ তা না হলে শেয়ার মার্কেটে অনেক প্রবলেম আসতে পারে। তো বেসিক্যালি হিন্ডেনবার্গ রিপোর্ট কিন্তু, হিন্ডেনবার্গ যে একটা কোম্পানি না, এরা প্রচুর পরিমাণে শর্ট সেলিং করে। শর্ট সেলিং কি জিনিস আমি একটু শেয়ার মার্কেটে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। ধরো শর্ট সেলিং কথার অর্থ হচ্ছে যখনই হিন্ডেনবার্গ যখন কি হয় না, যখন রিপোর্টটা পাবলিশ করে তখন শেয়ার মার্কেটে প্রাইস ছিল সামথিং ধরো 600 রুপিস, ঠিক আছে। তো এরা কি করে, এই সময় কিন্তু কি করে সমস্ত শেয়ারগুলোকে কিনে নেয়, 600 টাকায় সমস্ত শেয়ারগুলোকে কিনে নেয়। কিনে নেওয়ার পরে যেই রিপোর্টটা পাবলিশ করে দেবে অটোমেটিক্যালি প্রত্যেকটা জায়গাতে অনেক বেশি করে তার একটা বলতে পারো কথাবার্তা স্টার্ট হয়ে যাবে। শেয়ার মার্কেটে কন্টিনিউয়াসলি ওই কোম্পানি কিন্তু ডাউনফল স্টার্ট হয়ে যাবে। তো 600 টাকার শেয়ার যখনই ডাউনফল স্টার্ট হবে কন্টিনিউয়াসলি আস্তে 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 300 টাকায় চলে আসবে বা 350 টাকায় চলে আসবে। তাহলে মধ্যিখানে প্রায় 300 টাকা প্রফিট, ওই 300 টাকা প্রফিট কিন্তু ওই কোম্পানিগুলো কিন্তু নিয়ে নেয় প্রত্যেকটা শেয়ারে। তাহলে তুমি ভাবো ওই রকম যদি 10,000 শেয়ার করে নেয় তাহলে 3 লাখ টাকা কিন্তু প্রফিট পেয়ে যায়। তো এইভাবে এরা রিপোর্ট রিলিজ করে কোম্পানিকে ডাউনফল করিয়ে দেয়, আর ডাউনফল করিয়ে সেখান থেকে কিন্তু শর্ট সেলিং করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম করে। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেটাই বলেছে যে হিন্ডেনবার্গ এরকম করে কোনো শর্ট সেলিং করছে কিনা সেটাও কিন্তু দেখার কিন্তু বিষয় আছে, কারণ 22টা কেসে এরকম দেখা গেছে যে যেখানে সেবি ইনভেস্টিগেশন করার কোনো প্রয়োজন হয়নি, অর্থাৎ সেখানে কিন্তু পুরোটাই ক্লিন চিট কিন্তু কে পাচ্ছে, আদানি গ্রুপ কিন্তু পাচ্ছে। তার মানে অবভিয়াসলি 100% শিওর এই হিন্ডেনবার্গ রিপোর্ট বা হিন্ডেনবার্গ গ্রুপ কোনো না কোনো কিন্তু এই ধরনের কিন্তু শর্ট সেলিং করে ইনকাম করার চিন্তা ভাবনাতে রয়েছে, ফরেন রিপোর্ট জারি করে কোম্পানিগুলোকে ডাউনফল করিয়ে। যাই হোক, রিসেন্টলি তোমরা জানো যে এই ধরনের যে যদি রিপোর্ট আসতে থাকে, তো আমরা যদি এই ধরনের রিপোর্টের ওপরে যদি ভরসা করতে থাকি তাহলে পরবর্তীকালে এরকম হতে পারে অনেক বড় বড় কোম্পানি কিন্তু নিচের দিকে ডাউনফলে যাবে, এবং সেখান থেকে ফরেন কোম্পানিগুলো কিন্তু প্রফিট গেইন করবে। এটাই কিন্তু বেসিক্যালি কিন্তু বলা হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারা। আবার মানে হচ্ছে হিন্ডেনবার্গ আর হচ্ছে আদানি গ্রুপের যে ইস্যু এর উপরে। তো জেনে রাখো, বিফোর কনক্লুডিং মানে কনক্লুড করার আগে তিনি এটা বলেছেন, সুপ্রিম কোর্টের জাজ বলেছেন যে পাবলিক ইন্টারেস্টে এই ধরনের কেসকে কিন্তু দেখা হচ্ছে, কিন্তু পিটিশনারকে প্রপারলি দেখতে হবে, রিসার্চ করতে হবে যে সত্যিকারে এরকম কোনো ঘটনা হচ্ছে কিনা বা সত্যিকারে কোনো এরকম প্রবলেম হচ্ছে কিনা, তারপরে গিয়ে কিন্তু এইসব জায়গাতে কিন্তু কেস করা হোক বা যা কিছু করা হোক কোম্পানির এগেনস্টে স্টেপ নেওয়া উচিত। আদারওয়াইজ এরকম ভাবে যদি কন্টিনিউয়াসলি উইদাউট এনি এভিডেন্স বা উইদাউট এনি কোনো প্রুফ এই ধরনের যদি কেস করা হয় তাহলে সেগুলোকে যাতে পরবর্তীকালে হচ্ছে ইন্ট্রোডিউস না করা হয় সুপ্রিম কোর্টে, সেটার উপরেও কিন্তু প্রপার কিন্তু জাজমেন্ট কিন্তু সুপ্রিম কোর্ট তরফ থেকে কিন্তু এসছে। তার মানে বুঝতেই পারলে যে হিন্ডেনবার্গ ইস্যুটা কি, হিন্ডেনবার্গ ইস্যুতে কি ধরনের বেসিক্যালি আদানি গ্রুপের ওপরে কিভাবে কিন্তু প্রেশার ক্রিয়েট করা হয়েছিল এবং কিভাবে হিন্ডেনবার্গ শর্ট সেলিং করছিল এই ধরনের কোম্পানির নাম খারাপ করে সেই কোম্পানিগুলো ডাউনফল করিয়ে সেখান থেকে ইনভেস্টমেন্ট করে হচ্ছে প্রফিট গেইন করার চেষ্টা করছে। তো সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু প্রপার ভার্ডিক্ট কিন্তু এলো। এরপরে হোপফুলি হতে পারে যে আস্তে আস্তে এই কোম্পানির শেয়ারগুলো আস্তে আস্তে ইনক্রিজ করবে এবং কোম্পানি কিন্তু গ্রো করার চান্স রয়েছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে, আর এরকম ছোট ছোট ইভেন্টগুলো বা ছোট ছোট ঘটনাগুলোকে ভালোভাবে জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টিল দেন বাই বাই।